নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 9টায় ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গতকাল বা পরশুই ঘোষণা করেছিলাম এখন থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আপনারা কারুর না কারুর সাক্ষাৎকার শুনতে পাবেন। সেই অনুযায়ী গতকাল চন্দন সেনের সাক্ষাৎকার দেখিয়েছি, আজ দেখালাম নজরুল ইসলাম সাহেব কি বলছেন। আর আমি বসেছি নেই কাজ তো খই ভাজের একটা গপ্প শোনাতে। আজ সকালে হঠাৎ আমার অতি পরিচিত প্রায় 80 ছুঁই ছুঁই একজন বাঙালি ভদ্রলোক খুব উত্তেজিতভাবে টেলিফোন করলেন। বললেন, তোমরা আর কত নিচে নামবে বলো তো? আমি বললাম মানে? উনি বললেন, তুমি আনন্দবাজার পত্রিকা দেখেছো? বললাম না। সে কি, তুমি আনন্দবাজার পড়ো না? বললাম না। তখন বললেন, কেন? আমি বললাম, দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু ত্যাগ করতে হয়। মদ্যপান ত্যাগ করেছি, ধূমপান ত্যাগ করেছি, বাংলা খবর, বাংলা ইংরেজি খবরের কাগজ পড়া, কলকাতা থেকে বেরোনো বন্ধ করে দিয়েছি। সেটাও প্রায় 1 বছর আষ্টেক হয়ে গেল। কিন্তু কেন আপনি এত উত্তেজিত হচ্ছেন? তখন তিনি আনন্দবাজারের প্রথম পাতার ডান দিকের কলামের একটা খবর গোল করে দাগ দিয়ে আমাকে পাঠালেন। আমি দেখলাম তার হেডলাইনটা আর বেশি পড়তে আমার রুচি হলো না। কি পাকতীর, মমতার পাকতীর আর অভিষেক ভিতরে ঢুকে মারবেন নাকি, এরকম এই জাতীয় একটা হেডলাইন। আর নিচে লেখা যে টু হোয়াট ডেপথ উইল দিস পেপার সিঙ্ক। আমি জানি না ভদ্রলোক জানেন, একদা আমার আনন্দবাজারের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু আজ প্রায় 22 বছর হয়ে গেল সেসব সম্পর্ক চুকে বুকে পুরনো দিনের ইতিহাস হয়ে গেছে। আর আনন্দবাজারে কি প্রকাশিত হলো তার দায় আমি নিতে যাব কোন দুঃখে? এখন এই যে সম্পাদকীয় নীতি, যে খবরটা এই ডাস্টবিনে ফেলা উচিত সেটাকে প্রথম পাতায় একটা সিঙ্গেল কলামে বড় করে উপরের দিকে ছাপানো, এটা হয়তো খুব সহজভাবে নিলে এডিটোরিয়াল ইনডিসক্রিশন হতে পারে। কিন্তু এডিটোরিয়াল ইনডিসক্রিশনের উপরে এখন যে জিনিসটা চলছে তাকে বলা যেতে পারে এডিটোরিয়াল ডিসক্রিশন, নট ইনডিসক্রিশন। এবং সেই ডিসক্রিশন ইজ এক্সারসাইজড টু মেনটেন দ্য পলিটিক্যাল স্ট্যান্ড that the paper has adapted towards XYZ political party। সেটা হতেই পারে। বাম জমানায় এই 2006-এর নির্বাচন ব্যতি রেখে সমস্ত ভোটে আনন্দবাজার কংগ্রেসকে জিতিয়ে দিত। তারপরে যখন 40-42টার বেশি কংগ্রেসের ভাগ্যে শিখে ছিটত না, তখন এই দিন কয়েক একটু মাথা নিচু করে বাজারে বেরোতে হতো। তারপর সবাই ভুলে যায়, আনন্দবাজারের লোকেরাও ভুলে যেত, পাবলিকও ভুলে যেত। আজকে তারপরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা লাভ হেট সম্পর্কের ইতিহাস। এই যে 2016 সালে আনন্দবাজার পত্রিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য যে বিন্দু পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ যা সত্য নয়, যা কোনোদিন সত্য হবে না, সেটাকেই সত্য বলে ধরে নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসছে, এইভাবে প্রচার চালিয়েছিল। সেই প্রচারের ফলস্বরূপ যখন উল্টোটা হলো, তখন কাগজের সম্পাদককে তার রাজত্ব খোয়াতে হয়। সেটাও আরেকটা মর্মান্তিক ইতিহাসের অংশ। এখন প্রেজেন্টলি আমাদের তৃণমূল কংগ্রেস,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আনন্দবাজার কর্তৃপক্ষের অ্যাটিটিউড কি আমি তো বলতে পারবো না, কিন্তু তাদের কাগজের হেডলাইন, তা বিশেষ করে তাদের অনলাইন এডিশনের হেডলাইনগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে কোথাও একটা ভক্তিরসে সিঞ্চিত লেখাও হচ্ছে, হেডলাইনও হচ্ছে। হোক, তাতে কার বাবার কি? আনন্দবাজার পত্রিকা যারা পড়েন এটা তাদের সমস্যা, আমার সমস্যা নয়। এখন কথা হলো, হঠাৎ করে পাকিস্তান নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তোপ দাগবেন এবং পাকিস্তান যে কলকাতাকে টার্গেট করবে বলেছে তার কোনো রকম প্রতিবাদ না করে বাংলায় নির্বাচনী সফর সেরে চলে যাবেন, এতে বিরাট বিক্ষুব্ধ হয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আমাকে বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার উপর কখন ক্ষুব্ধ হবেন, কি ভাষা প্রয়োগ করবেন, তার কাছে কি দাবি রাখবেন, এটা কি আর আমাদের আলোচনারই বিষয়বস্তু হতে পারে? কিন্তু অদ্ভুত আমি ভাবে দেখেছি যে তার অনর্গল আবোল তাবোল কথাবার্তা, অশালীন কথাবার্তা, অবাস্তব কথাবার্তা, সেটাই আমাদের বাংলার মিডিয়ায় হেডলাইন হয়। এবং হেডলাইন যখন হয় তখন আমি ধরে নিচ্ছি যে সেটা কিছু মানুষ খায়ও, নইলে তারা এইভাবে শিরোনাম করবে কেন? হ্যাঁ, একটা মা লক্ষ্মীকে গৃহে রাখার তাগিদ অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে আমার ধারণা আজকে বাংলার লোকেদের মানসিকতা যে বিন্দুতে গিয়ে পড়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেনোমাস্তানের মতো হুমকি আর তার চেয়েও এক কাঠি উপরে গিয়ে প্রধানমন্ত্রী ভাষা চুরি করে পাকিস্তানকে ঘুষকে মারেঙ্গে বলে হুঁশিয়ারি দেওয়া, এই ধরনের এই যে সংলাপ পিসি ভাইপোর, এর থেকে একটা জিনিসই প্রকাশিত হয়, সেটা হচ্ছে এরা গণ্ডমূর্খ এবং মাত্রাজ্ঞান নেই। কোন বিষয়ে কি প্রতিক্রিয়া দিতে হয় সে সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। এরা মনে করে যে আমরা শাসন করছি বলে আমাদের মুখনির্গত সব বচনই প্রায় বেদবাক্যের মতো শুনতে লাগবে এবং মানুষ তা একেবারে হাঁ করে গিলবে। নিশ্চয়ই গেলে, নইলে এইসব কথা কেউ বলেন। কোনোদিন শুনেছেন যে দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানের একজন প্রতিরক্ষা মন্ত্রীর কি বললেন তার প্রতিক্রিয়ায় কিছু বলেছেন? এটা কখনো হতে পারে? যে যা খুশি বলবে আর আমাদের প্রধানমন্ত্রীকে তার প্রতিক্রিয়া জানাতে হবে, তাও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে, এর চাইতে হাস্যকর মূর্খের দাবি আর কিছু হতে পারে কি? আজকে রাজনাথ সিং এসেছিলেন, তিনি বলেছেন যে পাকিস্তান এই ভুলটা করলে 55 বছর আগে কি ঘটেছিল সেই ঘটনাটা আবার পুনরাবৃত্তি হবে। অর্থাৎ তিনি বাংলাদেশ যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী বনাম প্রতিরক্ষা মন্ত্রী, আন্তর্জাতিক কূটনীতি বলুন, আন্তর্জাতিক রাজনীতি বলুন, যদি শেয়ানে শেয়ানে কোলাকুলি করতে হয়, তাহলে এটা যে স্তর থেকে তীর আসছে সেই স্তরের নেতারাই তার মোকাবিলা করবে। কিন্তু প্রধানমন্ত্রীকে করতে হবে, বাংলাকে যেহেতু
পাকিস্তান হঠাৎ টার্গেট করবে বলেছে, অতএব বাঙালিকে আশ্বস্ত করতে বাংলার মাটিতে দাঁড়িয়ে তাদের প্রধানমন্ত্রীকে হুঙ্কার ছাড়তে হবে, আর সে কাজ যদি তিনি না করেন তাহলে পদত্যাগ করতে হবে। বুঝুন ঠেলা। আর ভাইপো তিনি তো দেখলাম, মনে হলো যেন ওই কালীঘাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিজের ছেলেপিলে নিয়ে গিয়ে কখনো যদি কাউকে প্যাঁদানি দেন, প্রায় একই রকম ব্যাপার পাকিস্তানে গিয়ে করবেন। যবে ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশে সরকার গড়বে, কি বলবো বলুন? নির্বোধকে বোঝানোর চেষ্টা করা মানে একেবারে সময় নষ্ট করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া আর পিসির গজলে তারা 4 ভাই, বাবারা 4 ভাই হবেন, এটা মোটামুটি একই রকম ব্যাপার। আর ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে এবং তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তার চেয়ে বাবা বলতে পারতেন যে আমি থাইল্যান্ডে গেলে আমি থাইল্যান্ডের রাজনীতিতে কোনো একদিন প্রেসিডেন্টের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, আমার সহধর্মিণী থাই নাগরিক, সেই সুবাদে আমিও থাই নাগরিক হতে পারি যে কোনো দিন। কী ধরনের সংলাপ আমাদের এই ভোটের রাজনীতিতে ঘটে চলেছে! বিশেষ করে মুখ্যমন্ত্রী যখনই মুখ খুলবেন তখনই আপনি যদি বলেন এর চাইতে ভালো বাংলা এন্টারটেনমেন্ট কিছু নেই, আমি সেটা তবু মানতে পারি। কিন্তু মিডিয়া যখন সেটাকে এত গুরুত্ব দেয় তখন আমার মনে হয় এক ধরনের বিকৃত, অশিক্ষিত, নির্বোধের মানসিকতা আজকে গোটা পশ্চিমবঙ্গে এই আষাঢ়ের আকাশের মতো সব কিছুকে ঢেকে রেখেছে। দেখুন, ইচ্ছে করলে পাকিস্তান যে কলকাতাকে টার্গেট করে একটা ক্ষেপণাস্ত্র ছুটতে পারে না তা নয়, থিওরিটিক্যালি সম্ভব। আর যদি কল্পনা করুন শাহিন 3 বলে যে ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, কাগজে কলমে যার রেঞ্জ হচ্ছে প্রায় 2000 কিলোমিটার, একদিন সকালবেলা উঠে খোয়াজা শরীফের নির্দেশে পাকিস্তান আর্মি সত্যিই একটা ক্ষেপণাস্ত্র কলকাতা উদ্দেশ্য করে ওখান থেকে লঞ্চার দিয়ে ছুড়ল, আর সেটা এসে পড়ল কালীঘাটে। এইটা ভাবা যতটা অবাস্তব, ঠিক প্রধানমন্ত্রীর এই ইস্যুতে পদত্যাগ দাবি বা আন্দার ঘুষকে মারেঙ্গে বলে যাত্রাপালার ঢঙে মানুষকে বিরাট আমি একটা হনু হয়েছি এটা দেখানো অলমোস্ট একই ব্যাপার। কেননা পাকিস্তানের রাজনীতি, পাকিস্তানে আর্মি পলিটিশিয়ানদের ইকুয়েশন, এই মুহূর্তে কে পাকিস্তানের আসল শাসক, এগুলো সম্পর্কে সামান্য জানাশোনা থাকলেই তারা এগুলো অগ্রাহ্য করতেন। খাজা শরীফ এখন প্রতিরক্ষা মন্ত্রী বটে, কিন্তু তিনি পাকিস্তান মুসলিম লীগের সদস্য, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বয়স অনেক হয়েছে, সেই কারণে মাঝে মাঝে তার ভীমরতি হয়। আর এই পাকিস্তানের রাজনীতি এবং সামরিক বাহিনীর মধ্যে যে সম্পর্কের ইকুয়েশন আছে, সেখানে তার গুরুত্ব শূন্য বললেও অনেক বেশি বলা হয়, -25 বললে হয়তো কিছুটা কাছাকাছি আমরা যেতে পারি। এখন এই ধরনের হাইপারবোলিক
রেটরিক ভারত এবং পাকিস্তানের মধ্যে আদান প্রদান প্রায়শই হয়ে থাকে। এবার হঠাৎ করে খাজা শরীফের মনে হয়েছে অনেক দিন ধরে কাশ্মীরের কথা বলেছি, দিল্লিকে টার্গেট করার কথা বলেছি, বম্বেকে টার্গেট করার কথা বলেছি, অথচ কলকাতাকে টার্গেট করার কথা তো বাবা বলিনি। এবার একটু স্বাদ বদল করে কলকাতাকে টার্গেট করার কথা বলি। বলতেই পারেন, কলকাতাকে টার্গেট করলে তার পরিণতি কী হবে রাজনাথ কিছুটা বলেছেন, কিন্তু পাকিস্তানি আর্মি আর যাই হোক এতটা মূর্খ নয়। ১,৫০০ কিলোমিটার উজিয়ে এসে কোনো জায়গায় যে স্থায়ী দাদাগিরি করা সম্ভব নয়। বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান তা হাড়ে হাড়ে বুঝেছে। আর এই ধরনের একটা অসংলগ্ন একটা অর্বাচীন উক্তি আমাদের ভোটের প্রচারে ব্যবহৃত হচ্ছে, এটা আসলে ইজ এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি উই আর লিভিং ইন। কেউ বলছেন গুজরাটিদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিত্য নতুন ঐতিহাসিক তথ্য খাড়া করছেন। সব মিলিয়ে কীরকম একটা এমন ক্যাকোফোনি, যার চাইতে তাসা পার্টির ছন্দ অনেক বেশি শ্রুতিমধুর। সেই জন্যে আমি, আর উল্টো দিকে কি হচ্ছে দেখুন, শুভেন্দু অধিকারীর সেই একই উক্তি, হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্সোনাল অ্যাটাক, আর নয় তো সনাতনী 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 বলে আমার ধারণা তার জীবের একটা অংশ ভারী হয়ে গিয়ে থাকতে পারে। আর বিজেপির যিনি সভাপতি, তিনি তো হরিপদ ভারতী স্টাইলে অনেক নাটক করে শুদ্ধ বাংলায় সুললিত গদ্যে কথাবার্তা বলেন। তারও কি মাথা মুন্ডু আমি কিছু বুঝতেই পারি না। নোবডি টকস অ্যাবাউট ইস্যুস। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বৃহত্তম দল হতে পারে, কিন্তু আমার ধারণা বৃহত্তম কি বলবো অপরিণামদর্শী লোকেরা এর নেতৃত্বে থাকেন। নইলে দেখুন, আজ পর্যন্ত বিজেপি প্রথম দফার ভোট হতে 15 দিন বাকি, আজ পর্যন্ত বিজেপি তাদের দলীয় ইস্তেহার, যেটাকে ঢং করে বলা হয় সংকল্পপত্র, প্রকাশই করে উঠতে পারল না। এবং এটা বিজেপির ট্র্যাডিশন। 2024-এও দেখেছি, 2021-এও দেখেছি, একেবারে শেষ মুহূর্তে যখন ভোটের দিন প্রায় চলে এসেছে, তখন তারা একটা সংকল্পপত্র প্রকাশ করে, যেটা সম্ভবত তাদের দলের কর্মীরাও ভালো করে পড়ার সুযোগ পায় না। অথচ দেখুন, একটা অপোজিশন পার্টি যখন ইনকামবেন্টের বিরুদ্ধে কথা বলে, তখন তারা যদি শুধুই ধর্মীয় মেরুকরণ আর নেগেটিভ ভোট সুইংয়ের উপর নির্ভর করতে চায়, তাহলে আমি বলবো স্ট্র্যাটেজি হিসেবে সেটা কমপ্লিটলি এরোনিয়াস। বাংলার মানুষ জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায়, স্বাস্থ্যে, শিল্পে, কর্মসংস্থানে, দুর্নীতিতে, কৃষি ব্যবস্থায়, সেচ ব্যবস্থায় যে সর্বনেশে অবস্থা তৈরি করে দিয়েছেন রাজ্যটার, এবং সর্বোপরি একটা গোটা রাজ্যের রাজস্ব এবং ধার করা টাকা
সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন, আর বিভিন্ন নামের শোনা যায় নাকি 105টা প্রকল্পে ভিক্ষাদান হয়, সেই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তারা আমাদের জন্য কি করবে তার দিশা দেখানোর কোনো দায় যদি তারা অনুভব না করে, এবং যেখান দিয়ে সেই দায়বদ্ধতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় সেটা হলো ইস্তেহার, না হয় বললাম সংকল্পপত্র, সেটা যখন ভোটের দিন দুয়েক তিনেক আগে প্রকাশিত হয় তখন কিন্তু ব্যাপারটা খুব হাস্যকর এবং জোলও লাগে। দেখুন, এই এসআইআর করে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, এর ফলে কার কি ক্ষতি হবে এ নিয়ে এখনো পর্যন্ত জল্পনাই চলছে। কিন্তু কেন্দ্রওয়ারি হিসেব ডিলিশনের ফলে কোথায় কত ফাইনালি ছবিটা দাঁড়ালো এখনো পর্যন্ত কেউ জানে না। কিন্তু আমাদের এই ইস্যুর অন্তরালে আরও একটা গভীর সত্য লুকিয়ে আছে, যার দিকে আমরা কেউ তাকাচ্ছি না, এবং বিরোধী পক্ষ নিজেরা কি করবে সেই বিকল্প কর্মসূচি ঘোষণার বদলে এসআইআরকে ডিফেন্ড করতে করতেই তাদের বেলা বয়ে গেল। এই যে আজকের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রধান এজেন্ডা এসআইআর হলো প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার বিরোধিতা, প্রতিবাদ, প্রতিরোধ, অন্তর্ঘাত, বিচার বিভাগীয় হস্তক্ষেপ ইত্যাদির কারণে। আর বিজেপি নেতারা ক্রমাগত বলে গেল ঘুষপেটিয়াদের দেশ থেকে বার করার জন্য, বাংলাদেশি আর রোহিঙ্গাদের চিহ্নিত করার জন্য এই এসআইআর বড় জরুরি ছিল। কিন্তু আমরা দেখলাম এই এসআইআর নিয়ে চাপানুতরের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের যাবতীয় ব্যর্থতার কথা, তার জমানায় হিমালয় প্রমাণ দুর্নীতির কথা, দুর্বৃত্তায়নের কথা, সমস্ত রাজ্যে যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে দলীয় কাজে ব্যবহার করা, একটা গোটা আমলাতন্ত্রকে মোসাহেবে পর্যবসিত করা, পুলিশকে উর্দি পরানো তৃণমূল ক্যাডার তৈরি করা, সিভিক ভলান্টিয়ারদের ইউনিফর্ম পরিয়ে আসলে তৃণমূলের এজেন্ডা সাধন করা, আর এই ধরনের অন্তত 50টা জরুরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বলা যায়, বলা উচিত ছিল। আর এখানে এসআইআরের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি কতটা হবে সেই হিসেবটা এখনো পরিষ্কার নয়। কিন্তু এসআইআর করে অতি কুশলী এবং বিচক্ষণ একজন রাজনীতিক কিন্তু নিজেই এজেন্ডাটা এমন সেট করলেন যাতে লোকে আর তার দুর্নীতির কথা, 26,000 লোকের চাকরি চলে যাওয়ার কথা, এসএসসি কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি, এত শূন্যপদ থাকা, ডিএ সুপ্রিম কোর্টের আদেশ না মানা, এর কোনোটাই আলোচনার মধ্যে আসছে না।
সুতরাং আমাকে যদি বলেন এইসব পাকিস্তান বাদ দিন, এরা হয়তো তার আগের দিন বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নামও বলতে পারবেন না। নিশ্চয়ই তার সফরসঙ্গী কেউ তার কানে দিয়েছে যে দিদি এই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছে কলকাতাকে টার্গেট করবে। দিদি বললেন তাই নাকি? আচ্ছা দেখাচ্ছি মজা, দাঁড়া, আজকে তোরা দেখতে পাবি আমি এটা নিয়ে কি বলি। পিসির কথা সঙ্গে প্রতিধ্বনি না করলে ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাত হজম হয় না, তিনিও একই কাজ করলেন। এসআইআর বলুন আর পাকিস্তান বলুন, বাংলার রাজনীতিতে, সমাজে, অর্থনীতিতে এগুলো কোনো বিচার্য বিষয়? অথচ আসল কথাগুলো বিরোধীরা প্রায় কেউ বলছেই না। আর একটা দল যারা এই ক্ষমতায় আসবে বলে সাজগোজ করার প্রস্তুতি নিচ্ছে, তারা তো তাদের বিকল্প কর্মসূচি কি সেটা আজ পর্যন্ত রাজ্যের মানুষকে জানানোর প্রয়োজনই অনুভব করল না। সুতরাং ওই রাজ্যবাসীর হাতে ওই কাক্যেশ্বরের মতো পেন্সিল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, এটা মাথায় রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।